দর্শক, দেশে মূল্যস্ফীতি গত কয়েক বছরেই সর্বোচ্চ। আয় কমেছে মানুষের, তাও ক্রমান্বয়ে বেড়েছে ব্যয়। অনেক নিত্যপণ্যের দাম নিম্নবিত্তের নাগালেরও বাইরে চলে গেছে। দেশের মানুষের প্রধান খাদ্যপণ্য চালের দামও বাড়ছে অস্বাভাবিক হারে। সব মিলে ওষ্ঠাগত জনজীবন। অবাক হবেন জানলে যে খাদ্য সংকটে পড়া দেশের তালিকায় এই মুহূর্তে বাংলাদেশ অবস্থান করছে। দর্শক, আজ কথা বলবো দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যা আপনারা জানেন, এবং জনজীবনের প্রভাব কী পড়ছে। তিনজন অতিথিকে আমি আজ আমন্ত্রণ জানিয়েছি দেশভাবনায়। আমার সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতির বিশ্লেষক। শরীফ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে দেশভাবনার আয়োজনে রয়েছেন সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য। সাকিব, আপনাকেও সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুটা করতে চাই ডক্টর মাহফুজ কবির আপনাকে দিয়ে। সামনেই একটি বড় বাজেট আসছে এবং এই বাজেটের আকার কেমন হবে সেটি ধারণা পাওয়া যাচ্ছে, বেশ বড়সড় আকার হচ্ছে। সরকারের সামনে আসলে বড় চ্যালেঞ্জ কি এই বাজেটের? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নাকি রাজস্ব ঘাটতি সামাল দেওয়া? আপনি জানেন জনজীবনে অনেক চাপ বিরাজ করছে এই মুহূর্তে। ধন্যবাদ। যদি বাজেটের সঙ্গে লিঙ্কড আসলে কী ধরনের চ্যালেঞ্জ আছে সেগুলো যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে মূল্যস্ফীতি বরাবরই একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ বাজেটে কিন্তু প্রতিবারই মূল্যস্ফীতি কমানোর একটা টার্গেট দেওয়া হয়, কিন্তু টার্গেটের ধারের কাছে কিন্তু এই বাজেট আসতে পারে না। তো এই বছর যেটা আমি দেখতে পাচ্ছি সেটি হলো যে মূল্যস্ফীতি হয়তো সামনের দিনগুলোতে আরও বাড়বে। তার কারণ একটা জিনিস একটু খেয়াল করলে দেখবেন যে আসলে এনবিআর এর টার্গেটটা এবার কিন্তু অনেক বেশি, এবং একই সঙ্গে যে সরকার একটা বড় আকারের যে ঘাটতি বাজেট প্রণয়ন করছে, এই ঘাটতি বাজেটের প্রয়োজন আছে। মানে আমাদের মতো দেশে, মানে উন্নয়নশীল দেশগুলোতে আসলে এই যে ফিসক্যাল এক্সপানশন, সেটা আসলে দেশে ইনভেস্টমেন্টের ক্লাইমেট সেটা ক্রিয়েট করে। তো কিন্তু তারপরেও যেহেতু একটা বড় রকমের ঘাটতি আছে, এর জন্য আসলে ঋণ নিতে হবে। বিশেষ করে যে সরকার ঋণ নেবে হলো ব্যাংকিং সেক্টর থেকে, সেটা 1,18,000 বা 19,000 কোটি টাকার মতো। আবার বিদেশ থেকে ঋণ নেবে প্রায় 1,16,000 কোটি টাকার মতো। এটা একটা। আর এনবিআরের যে টার্গেট, অলরেডি আমরা দেখেছি যে 1 লাখ কোটি টাকা এমনিতেই ঘাটতি রয়েছে। তো সেটা হয়তো অর্থবছর শেষে আরও বেড়ে যেতে পারে। আগামী অর্থবছরে এই পুরো রাজস্ব খাতের বড় সংস্কার না করে যে এটা যদি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এখনই যেটা আভাস পেয়েছি সেটা হলো যে করের হার বাড়ানো হবে, এবং এই যে নিত্যপণ্য সেগুলোর উপরে কর নাকি বসবে। আমদানি করা পণ্য যেগুলো হয়তো খাদ্যপণ্য বা এই ধরনের যে পণ্য, সেগুলোর উপরে কর বসবে। সব মিলিয়ে সরকারও জানে যে নিত্যপণ্যের উপরে কর বসলে যেহেতু প্রাইস ইলাস্টিসিটি খুবই লো, যে ওইখান থেকে কর আদায় করাটা অনেক সহজ। তো সেই কারণে কিন্তু এটা চিন্তা করছে, এবং এটার ফলাফল গিয়ে পড়বে কিন্তু এই মূল্যস্ফীতির উপরে, এবং তখন মূল্যস্ফীতি আর কমানোর তেমন কোনো ইনস্ট্রুমেন্ট থাকবে না। আর আরেকদিকে হলো যে একটা মহাপরিকল্পনা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে 5 বছর মেয়াদি, এবং সেটার মধ্যেও যতটুকু আভাস পাওয়া গেছে যে সেখানে কিন্তু এটা কন্ট্রাকশন মনিটারি পলিসি সেটা কন্টিনিউ করবে সরকার অন্তত আরও কিছুদিন। তো এই যদি হয়, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগের দিক থেকে একটা স্ট্যাগনেশন, অন্যদিকে মূল্যস্ফীতি বেশি, এবং একই সঙ্গে এই জ্বালানির যে পণ্যের যে দফায় দফায় দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি, উৎপাদন খরচ বৃদ্ধি, এবং শুধু বৃদ্ধির দিকেই আছি আমরা। সুতরাং এই মূল্যস্ফীতি কমানোটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর দুটো চ্যালেঞ্জ আমি দেখতে পাই, সেটা হলো যে বিনিয়োগে গতি নিয়ে আসা। তো এখন উচ্চ ব্যবসার খরচ, এটার কারণে কিন্তু মানুষ আসলে ব্যবসা করতে, বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে না। তো নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্যবসায়ী নেতাদের সাথে বসেছেন, নির্বাচনের পরে বারবার বসেছেন, কিন্তু আলটিমেটলি তো ব্যবসার খরচটা কমছে না, সুদের হারটা বেশি। তো এই কারণে কিন্তু এখন বিনিয়োগ নিয়ে আসাটা বড় চ্যালেঞ্জ হবে। বিদেশি বিনিয়োগও কিন্তু এর সঙ্গে সংশ্লিষ্ট। আর এর পাশাপাশি আমি বলবো যে প্রবৃদ্ধি, সেটা কিন্তু তলানিতে ঠেকে গেছে। মানে লাস্ট কোয়ার্টারে আমরা দেখলাম যে প্রায় 3% প্রবৃদ্ধি, এবং এটা কিন্তু সেই 80-র দশকের কথা আমাদের মনে করে দিচ্ছে, যখন আসলে প্রবৃদ্ধি বলতে তেমন কিছু ছিল না। এখন ওই জায়গাতে গতি নিয়ে আসা, সেটা কিন্তু আরও বড় চ্যালেঞ্জ হবে। আর মূল্যস্ফীতির সঙ্গে সম্পর্কিত আরেকটা বিষয় আছে, সেটা হলো যে গত 2022 সাল থেকে এটা হচ্ছে, সেটা হলো যে ওয়েজ রেট ইন্ডেক্স যেটা, তো সেটা বরাবরই মূল্যস্ফীতির চাইতে কম। তার মানে হলো যে আমাদের যে মানে দারিদ্র্যের হার যেটা 2022 সালে ছিল, আমার ধারণা সেটা আর বেড়ে গেছে, এবং এই 2026 এসে আমার কাছে মনে হচ্ছে যে এই যে চরম দারিদ্র্যের নিচে বসবাসকারী জনসংখ্যা, এবং মোটামুটি যে মডারেট পভার্টি যেটাকে বলে, সেটার নিচে বসবাসকারী জনসংখ্যা, এটার সংখ্যা বেড়ে গেছে। এমনিতে পপুলেশন গ্রোথের কারণে কিছুটা বেড়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেহেতু পভার্টি বেড়ে গেছে, বিভিন্ন গবেষণা আমরা দেখতে পেয়েছি। তো সুতরাং এই জায়গা যদি বেড়ে গিয়ে থাকে, তার মানে হলো যে এই সরকারকে সামাজিক নিরাপত্তাটা বাড়াতে হবে, এবং সব মিলিয়ে কিন্তু সরকারের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তো এটা হচ্ছে মোটা দাগে কয়েকটা চ্যালেঞ্জ, যেটা নিয়ে সরকারকে অনেকটা স্ট্রাগল করতে হবে আগামী অর্থবছর বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে।
সরকারের চ্যালেঞ্জ তো বললেন স্যার, কিন্তু জনগণের চ্যালেঞ্জগুলো সামনে অনেকটাই বোঝা যাচ্ছে যে কপালে ভাঁজ পড়বার মতো। শরীফুজ্জামান শরীফ, আপনি রাজনীতির মানুষ, আপনি একটু বলবেন যে জ্বালানি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশের নীতিতে কোনো ভুল আছে কিনা? একটা বৈশ্বিক যুদ্ধ চলছে, এই সরকারের 3 মাস পার হলো, কিছুটা সময় তো পেয়েছে, কিন্তু সাধারণ মানুষের আয় বাড়ছে না, ব্যয় প্রতিনিয়তই বাড়ছে। স্যার বললেন যে সামনে যে বিশ্লেষণগুলো করলেন তাতে তো জীবনযাত্রা আরও হুমকিতে পড়বে। বাজেট প্রতি বছরই আসে যায়, কিন্তু মানুষের জীবনমান কি উন্নত হয়? আর আমাদের রাজনৈতিক বাস্তবতাও একটু বলবেন যে আমরা তো বড় একটা ক্রান্তিকাল অতিক্রম করলাম, চ্যালেঞ্জে ভরা জীবন এখন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচকদেরকে। আমি পড়ছিলাম গত কয়েকদিন আগে প্রথম আলোতে একজন রিকশাওয়ালার একটা স্টেটমেন্ট আছে, যত কম টাকায় খাওয়া যায় চেষ্টা করি, কখনো কখনো না খেয়ে থাকি, ভাত খেলে তার সঙ্গে কম দামের সবজি খুঁজি, মাছ মাংস কবে খেয়েছি মনে নেই, কয়েক মাস আগে একটি দাওয়াতে মাংস খেয়েছিলাম। এটি একজন ঢাকার রিকশাওয়ালার বক্তব্য। তিনি শহরে থাকেন। আমাদের ছোটবেলায় আমরা পড়তাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, শুধুমাত্র গাড়ি ঘোড়া চড়ে না, তারা শহরে থাকে। শহরের জৌলুস জীবন, তার মধ্যে যে অন্ধকারটা এই রিকশাওয়ালার বক্তব্যের মধ্য থেকে প্রকাশিত হয়েছে। আপনি বিদ্যুতের কথা বলছেন, বিদ্যুতের দাম বৃদ্ধির কথা বলছেন, আবারও বাড়াবে সামনে, আজকে শুনানি শুরু হয়েছে। আমার শুরুটা করব কোথা থেকে? এই সরকারটার কাছে মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি, কারণ একটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে একটা সরকার গঠিত হয়েছে। ট্র্যাডিশনাল যে ইলেকশনগুলো, সেই ইলেকশনের প্রেক্ষাপটটা এক ধরনের, আর এই ধরনের গণ অভ্যুত্থানের ভেতর থেকে গড়ে ওঠা নির্বাচন এবং তার ভেতর থেকে আসা সরকারের কাছে প্রত্যাশার ওজনটা অনেক বেশি। প্রথমত, যেসব কারণে গণ অভ্যুত্থানটা হয় সেই প্রত্যাশাগুলো নির্বাচিত সরকার পূরণ করবে, আবার তার কতগুলো ইলেকশন ম্যানিফেস্টো থাকে যার ভেতর থেকে সে ভোটের মধ্য দিয়ে মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় বসে। সুতরাং গণ অভ্যুত্থানের পরে প্রথম ইলেক্টেড গভর্নমেন্ট, তার কাছে মানুষের প্রত্যাশার জায়গাটা বেশি, চ্যালেঞ্জের জায়গাটা বেশি। আবার সরকারটাও অনেকগুলো উত্তরাধিকার সূত্রে কতগুলো বোঝা তার কাঁধের উপরে এসে পড়েছে। আপনি খেয়াল করবেন, বিএনপির সাথে এই যে আন্তর্জাতিক পরিসরের যুদ্ধ বিগ্রহ, এগুলোর কেন যেন একটা সম্পর্ক আছে। সে যখনই ক্ষমতায় বসে সঙ্গে সঙ্গে আমাদের থেকে 1000 মাইল দূরে একটা যুদ্ধ লেগে যায়। কি কারণে লাগে? তারা লাগে, কিন্তু এমন যুদ্ধটা লাগে যে যুদ্ধটার ইম্প্যাক্টটা কেবলমাত্র দুবাইয়ের শেয়ার মার্কেটে পড়ে না, যে যুদ্ধের ইম্প্যাক্টটা আমাদের রাজবাড়ির প্রত্যন্ত গ্রামে, সেখানে কৃষকের লাঙ্গলের উপরে গিয়ে পড়ে, তার ফসল উৎপাদনের উপরে পড়ে। সুতরাং স্বাভাবিকভাবে এর একটা প্রভাব এবং প্রতিক্রিয়া দেশের অর্থনীতি রাজনীতিতে আছে। গত কয়েকদিন আগে দেখছিলাম আমেরিকা এবং ইরান যে যুদ্ধ করছে, এই যুদ্ধের প্রভাবে আমাদের এখানে জ্বালানির যে মূল্য বৃদ্ধি, তার জন্য সম্ভবত এডিবি বলছে যে 25 লাখের বেশি মানুষ তারা দারিদ্র সীমার নিচে নেমে যাবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু বনের প্রাণ যায়। আমাদের যুদ্ধ করছে ইরান এবং আমেরিকা, কিন্তু প্রাণ যাচ্ছে আমাদের মানুষের। এই ধরনের প্রেক্ষাপটে সরকার এসেছে, সরকারকে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু অনেকগুলো জায়গায় আমি দেখি যে সরকার কতগুলো ভুল পলিসিও আছে। আমি যেটি বললাম যে তার উত্তরাধিকার সূত্রে কতগুলো পুরনো সমস্যা তাকে ফেস করতে হচ্ছে। আবার মজার ব্যাপার হলো, এই যে বিদ্যুতের কথা বলছেন, আওয়ামী লীগ 1.5 দশক ক্ষমতায় ছিল, তারা যে সমস্ত যুক্তিগুলো দিয়ে বিদ্যুতের দাম বাড়াতো এবং যে যুক্তিগুলোর বিএনপি রাস্তায় দাঁড়িয়ে বিরোধিতা করত, মজার ব্যাপার হলো ক্ষমতা আসার মাত্র 3 মাসের মধ্যে সেই যুক্তিগুলো বিএনপি দিচ্ছে, তবে আওয়ামী লীগ মাঠে যেহেতু নেই, সুতরাং আওয়ামী লীগ তার প্রতিবাদ করতে পারছে না। যে যুক্তি হাজির করা হয়েছে, আজকে দেখলাম যে শুনানি হচ্ছে, যুক্তি 3টি। এক হচ্ছে আন্তর্জাতিক বাজার থেকে যে জ্বালানিগুলো আমরা আমদানি করছি তার দাম বেড়েছে। এটা নিয়ে বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞরা নানা সময় সমালোচনা করেছে যে আমাদের এখন স্পট মার্কেট থেকে আমরা যেভাবে এই পণ্যগুলো কিনি, তার মধ্যে দুর্নীতি করার যথেষ্ট সুযোগ আছে এবং এই দুর্নীতির কারণে এর আমদানি খরচ এবং তার মূল্য অনেক বেড়ে যায়।
দ্বিতীয়ত, আমাদের এখানে অনেকগুলো অলস বিদ্যুৎ কেন্দ্র পড়ে আছে, তার খরচ আমাদেরকে বহন করতে হয়, সেই কারণে বিদ্যুতের উৎপাদন খরচটা বাড়ে। আর সর্বশেষ হচ্ছে বিদ্যুৎ খাতের লোকসানের মাত্রাটা কত? চলতি বছরে ৬২,০০০ কোটি টাকা, এবং আগামী বছর এটি বেড়ে ৬৫,০০০ কোটি টাকা দাঁড়াবে। আর এই বিদ্যুতের দাম যদি বাড়ে, আপনি বলেছেন ইম্প্যাক্টটা কোথায় কোথায় যাবে। আমাদের এখানে ৫০ থেকে ৭৫ ইউনিট ব্যক্তিগত পারিবারিকভাবে যারা বিদ্যুৎ ব্যবহার করে তাদের উপর পর্যন্ত এই প্রভাবটা পড়বে। আর এর বাইরে ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত তাদের উপরে আরও বেশি পড়বে। তার অর্থ হচ্ছে, ওই যে বললাম যে রাজায় রাজায় যুদ্ধ করে উলু বনের প্রাণ যায়। আমাদের এখানে এই যে স্পট মার্কেট থেকে বিদেশ থেকে জ্বালানি কিনে আনার ক্ষেত্রে বাংলাদেশে শুনতাম একসময় সালমান রহমানদের নিয়ন্ত্রণ ছিল, তারা সম্পদের মালিক হতেন এই কেনাকাটার ভেতর থেকে, আর প্রাণ যেত সাধারণ মানুষের। আজকেও ঠিক সেই যে ব্যবস্থাপনার যে ত্রুটি, ব্যবস্থাপনার যে অনিয়ম, ব্যবস্থাপনার যে সংকট, সেই সংকটের দায়টা পড়বে সে সাধারণ মানুষের। বিদ্যুতের দাম বাড়লে, জ্বালানির দাম বাড়লে আমাদের দেশের সবসময় সরকারের একটা কমন বক্তব্য থাকে, এর দায়টা, কষ্টটা সাধারণ মানুষের উপরে যাবে না। কিন্তু এটা সব থেকে বড় মিথ্যা কথা যে জ্বালানির দাম বাড়লে তার প্রভাব প্রত্যেকটা জায়গায় আপনাকে পড়বে। এবং আপনি খেয়াল করবেন, এই সময়কালে সরকার সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন বাস্তবায়ন করার জন্য, জুলাই মাস থেকে সম্ভবত ধাপে ধাপে করবে। এবং আমাদের এখানে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের রাক্ষসে ব্যবসায়ী আছে, যারা সব কিছুই মানে, ধর্ম মানে, নৈতিকতা মানে, কালচার মানে, কিন্তু তার সবার উপরে মুনাফা সত্য তাহার উপরে নাই। রোজার আগে সে বসে থাকে যে এবার যে ডিম বিক্রি করে, সে বসে থাকে যে ডিম বিক্রি করে সে মানে কত কোটি কত লক্ষ টাকা সেই বার ইনকাম মুনাফা করবে। যিনি ওই কি বলে ধনিয়া পাতা বিক্রি করে, তার একটা টার্গেট থাকে রোজার বাজারকে উপলক্ষ করে, মানুষের চাহিদাকে পুঁজি করে আমি ৫,০০০ টাকা লাভ করব ধনিয়া পাতা বিক্রি করে। আর বড় যারা খেজুরের আমদানিকারক ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে, তাদের তো সেই পরিকল্পনা রয়েছেই। সুতরাং এই ধরনের একটা অব্যবস্থাপনার মধ্যে সরকার যদি বলে যে বিদ্যুতের দাম বাড়ালে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, এটি একেবারেই মানে গালগল্প। সরকার কি করতে পারে? সরকারের করার আছে। আমি যেটা মনে করি যে সরকার এই জায়গাটায় অপ্রয়োজনীয় যে ব্যয়, আমার এই মুহূর্তে নির্বাচনী প্রতিশ্রুতিতে আমি গত কয়েকবার পড়েছি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি, সেখানে কোথাও বলা নাই যে আমরা ক্ষমতায় যাওয়ার ৩ মাসের মধ্যে আমেরিকার থেকে ৬৫,০০০ কোটি টাকা দিয়ে আমি বিমান কিনে আনবো। নির্বাচনী প্রতিশ্রুতি নেই। নির্বাচনী প্রতিশ্রুতির কোথাও নেই যে আমি ক্ষমতায় যাওয়ার ৩ মাসের মধ্যে আমি ৩০,০০০ কোটি টাকার অস্ত্র কেনার জন্য আমার প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি দেবে। এই যে অপ্রয়োজনীয় অর্থ ব্যয়, এটা বন্ধ করা হবে। শরীফুজ্জামান শরীফ, আলোচনা আবারও ফিরবো। এই জায়গাতে আমার একটা প্রশ্ন আছে, সেটা হয়তো পরে করছি। সাকিব আনোয়ার, আপনি রাজনীতি করছেন, রাজনীতির মানুষ, আপনি কি দেখছেন যে যেমন শরীফ বলছিলেন যে বাঁচার অর্থনীতিতে চলে গেছে সাধারণ মানুষের জীবন, কোনো মতে খেয়ে পরে বেঁচে আছে, সামগ্রিক পরিস্থিতি আপনি জানেন, কিন্তু এই পরিস্থিতি কি কেবল অর্থনৈতিক সংকট নাকি সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাও তৈরি করে একটা ঝুঁকি তৈরি করবে দেশের জন্য? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। না, জনগণের তো খুব একটা সমস্যা হবার কথা না, কারণ ওই কিছুদিন আগে যখন জ্বালানি তেলের দাম বাড়লো, তখন সরকারি দলের পক্ষ থেকে আমরা এরকমটাও তো শুনেছি যে জনগণের দাবির মুখেই জ্বালানি তেলের দাম বাড়ানো হলো। ফলে জিনিসপত্রের দাম বাড়ানোর ব্যাপারটা জনগণের একটা দাবি, আমরা মানে তেমনটাই আসলে মনে করতে পারি। সরকার তো নিশ্চয়ই ভুল বলবে না, সরকারি দলের লোকজন তো আর ভুল বলার কথা না। ফলে শরীফ ভাই যে বলছিলেন যে জ্বালানি বিদ্যুতের দাম বাড়ার পর আবার একটা অস্থিরতা তৈরি হবে, জনগণ বিপদে পড়ার কথা না, কারণ কেউ তো সেদে বিপদে পড়তে চায় না। ফলে জনগণ নিজেই যখন চায় এটার দাম বাড়ুক, সম্ভবত এখন জনগণ চাচ্ছে যে বিদ্যুতের দাম এত কম কেন দিই, একটু বেশি দেওয়া উচিত, এই কারণে হয়তো বাড়ানো হচ্ছে। যাই হোক, শরীফ ভাই দুঃখিত সালমান রহমানদের কথা বলছিলেন। সালমান রহমানরা মনোপলি ব্যবসা করতে একটা সময়, ফলে এটার কারণে স্পট মার্কেট থেকে আমরা জ্বালানি কিনতাম,
এলএনজি কেনা হতো এবং জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তো অনেক কথাবার্তা, এতগুলো বছর তো অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু তারপরেও ওই আমরা স্পট মার্কেট থেকে এলএনজি কিনি, তারপরে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরেই আমরা আছি, তারপরে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের ভেতরেই আছি। যাই হোক, এখন মানে সালমান রহমানরা কি হারাই গেছেন? যদি হারা যায়ও থাকেন তাদেরকে ফেরানোর ব্যবস্থা তো আবার আমরাই করতেছি। কিছুদিন আগে নিশ্চয়ই আমরা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা আইনে পরিণত করার আগে ওখানে একটা ছোট্ট ক্লজ যুক্ত করা হলো 18 ক। ওর মধ্য দিয়ে আপনি আবার এই যে ব্যাংক ডাকাত যারা ছিল, যাদেরকে ব্যাংক ডাকাত বলি, সেই ব্যাংক ডাকাতদের আবারও আপনি ব্যাংকের মালিকানায় আবার নিয়ে আসার একটা প্রসেস কিন্তু আপনি ওখানে রেখে দিলেন। এবং কি হয়েছে, এই যে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হয়েছিল, এই ব্যাংকগুলোকে কিন্তু 2 দফায় সম্ভবত 35,000 কোটি টাকার মতো সেখানে আবার দেওয়া হয়েছে যাতে ব্যাংকগুলোকে বাঁচানো যায়। তার মানে আপনি কি করছেন, মানে যারা ব্যাংকগুলো লুট করে নিয়ে গেল, টাকাগুলো ওখান থেকে সরিয়ে ফেললো, তাদেরকে আবার আপনি এখানে নিয়ে আসছেন এবং তার আগে আপনি আবার সেখানে লুট করার জন্য 35,000 কোটি টাকা ঢুকিয়ে দিচ্ছেন। তো এটা যদি আসলে আমাদের প্রসেস হয় তাহলে আসলে নতুন করে আমরা আর কি এক্সপেক্ট করতে পারি? এখন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা ডক্টর কবির বলছিলেন। আমরা দেখলাম যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ হবে 2034 সালে, এটা মানে এই সম্ভাবনার কথা বলা হয়েছে বা এই পরিকল্পনার কথা বলা হয়েছে। এবং এই সময়ের মধ্যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধির মাধ্যমে। তো বিনিয়োগ বৃদ্ধির তো কোনো মানে আমরা কোনো অবস্থা তো আসলে দেখছি না। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হতো যে যেহেতু এটা স্থিতিশীল সরকার না, এই কারণে এফডিআই আসছে না, আবার দেশীয় বিনিয়োগকারীরাও কিছুটা তার একটা মানে শঙ্কার মধ্যে আছে যে কোন দিকে দেশ যায়। কিন্তু এখন তো মানে সরকারও তো 3 মাস পার করে ফেলেছে, নতুন একটা সরকার, এবং এখন তো অস্থিতিশীলতার কোনো অবস্থাই নাই। মানে স্বাভাবিকভাবেও বাংলাদেশের যে সরকারগুলো 91-এর পর থেকেও যে সরকারগুলো গঠিত হয়েছে, তাদের যে একটা মানে একটা বিরোধিতার মুখে অন্তত পড়তে হয়েছে, অন্তত সংসদে বিরোধিতার মুখে পড়তে হয়েছে। মানে অবশ্যই শেখ হাসিনার 15.5 বছর 2014 পর থেকে তো আসলে আর সংসদীয় কোনো শাসন মানে ব্যবস্থাই কোনো ছিল না। ফলে তার আগে অন্তত যেটা ছিল যে অন্তত আপনি বিরোধী দলের একটা বিরোধিতার মুখে পড়তেন। এখন তো ধরেন সংসদে ম্যাক্সিমাম সময় আমরা আসলে যেটা দেখছি যে কখনো কখনো আমি বলি একটু হয়তো বাড়িয়েই বলা হয়, বাট মানে কিছুটা ওই যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে এক ধরনের ক্যারেক্টার ছিল, মানে আমরা এবং মামুরা, ওই টাইপের ক্যারেক্টারও আমরা মাঝে মাঝে দেখি। বিরোধী দল দাবি করে যে স্থানীয় সরকার ব্যবস্থা কেন থাকবে, এটাকে ধ্বংস করতে হবে। ওইভাবে বলে না, মানে আলটিমেটলি যেটা বলে আর কি, যেটা চায় তাতে তার মধ্য দিয়ে আসলে স্থানীয় সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। নিশ্চয়ই আমরা জানি যে উপজেলাগুলোতে এখন এমপিদের অফিস থাকবে, ফলে ওখানে আর আপনি উপজেলার মানে স্থানীয় শাসনের কোনো ব্যবস্থা আর থাকছে না। যাই হোক, ওই জায়গাতে পরে আসবো যদি সুযোগ পাই। ফলে মানে বিরোধী দল দাবি করে, সেই দাবি আবার সরকারি পক্ষ মেনে নেয়, কারণ দুজনের জন্যই সুবিধা, যে যেখানকার এমপি সে সেই উপজেলার মানে মালিক হয়ে যাচ্ছে। ফলে তাদের দুই পক্ষেরই সুবিধা, এবং এক পক্ষ যখন এই মানে অযৌক্তিক বিষয় আবার মেনে নেয় সরকারি পক্ষ, তখন আবার আরেক পক্ষ আবার মানে সাকিব, আপনার কাছে আসবো। একটা প্রশ্ন আছে, এই যে এত ত্যাগ, 15.5 বছরের এক ধরনের অপশাসন, তার জন্য আমরা রাস্তায় নামলাম, বোতলটা পুরনোই আছে, জিনিসপত্রের পরিবর্তন তো হওয়ার কথা ছিল, কিন্তু আপনার কথাই তো দেখা যাচ্ছে যে পুরনো আদলেই বাংলাদেশ চলছে, রাজনীতিও চলছে। দেখেন, এই 15.5 বছর লড়াইয়ের কথা যে বললেন, এই 15.5 বছরের লড়াইয়ে ধরেন সামনে থেকে যেহেতু বড় দল হিসেবে বিএনপি ছিল, ফলে বড় দল হিসেবে তারা অনেক বেশি অত্যাচারিত হয়েছে, তাদের উপর অনেক নির্যাতন হয়েছে, তারাও বিভিন্ন কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করেছে। তার মধ্যে মানে ধরেন বিচার বিভাগের স্বাধীনতা, এইটা নিয়ে তো তারা অবশ্যই কথা বলে, কারণ বিচার বিভাগ যেহেতু স্বাধীন ছিল না, পুরোটাই তো আসলে এক ব্যক্তিকেন্দ্রিক একটা শাসন কাঠামো ছিল। ফলে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তো অনেক কথাবার্তা তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। তাদের 31, যদিও বিএনপির অ্যাকচুয়ালি 27 দফা, আমরা যারা যুগপৎ লড়াই ছিলাম তারা সবাই মিলে আসলে 31 দফাটা প্রণয়ন করা হয়েছে। যাই হোক, 31 দফাতেও তো সম্ভবত 9 নম্বর দফাতেও এই উল্লেখ করা আছে যে তারা একটা পৃথক সচিবালয় স্থাপন করবে, সুপ্রিম কোর্ট সচিবালয়, এবং তারপরে আপনার বিচারক নিয়োগ ব্যাপারে স্বচ্ছতা থাকবে, এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ তো আউটরাইট মানে বাতিল করে দেওয়া হলো। তাহলে এখন যে পুরনো বোতল নতুন বোতল আসলে আমরা তো আসলে কিছু মেলাতে পারছি না। যে একটা সময় আমরা যে বিষয়গুলোকে সামনে রেখে আমরা লড়াইটা আসলে করলাম, আমরা যখন সেটা বাস্তবায়নের জায়গায় এসেছি তখন আমরা আসলে কোন জায়গাতে অবস্থান করছি। ফলে মানে ঠিক বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। মানে অনেকে বলেন যে 3 মাস তো আসলে একটা সরকারকে বোঝার জন্য মানে মূল্যায়ন করার জন্য যথেষ্ট না, কিন্তু মানে একটা ক্যারেক্টার অন্তত বোঝা যায়
মানে কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন, আমি দু এক জায়গায় কথা বলার সময় দেখেছি যে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ওই যে যেটা বলা হয় সরকারি দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যে আরও অনেক বেশি শক্তিশালী করে এই আইনগুলোকে নিয়ে আসা হবে। তো ধরুন এই যে গতকালই তো সম্ভবত সুপ্রিম কোর্ট সচিবালয় যেটা স্থাপনের প্রক্রিয়া তো শুরু হয়েছিল, তাদেরকে আবার আইন মন্ত্রণালয়ে ফেরত নিয়ে যাওয়া হলো। আপনি ফেরত নিয়ে গেলেন, তার মানে কোন কাঠামোতে ফেরত নিয়ে গেলেন? 15.5 বছর যে কাঠামোর বিরুদ্ধে আমরা লড়াই করলাম ওই কাঠামোতে আপনি ফেরত নিয়ে গেলেন না। আচ্ছা, আপনি বলছেন যে আমি নতুন করে আবার এটাকে শক্তিশালী করে তারপরে আইন হিসেবে আনবো। আপনি এই অধ্যাদেশগুলোকে যদি সরাসরি আইনে পরিণত করতেন, তারপরে আপনার কি শক্তিশালী করার প্রক্রিয়াটা বন্ধ হয়ে যেত? মানে আপনি তো বলছেন যে সংস্কার পরিষদের কোনো দরকার নাই, আমরা সংশোধনীর মাধ্যমেই এগুলো করব। তাহলে সংশোধনীর মাধ্যমে যদি আপনি এতগুলো 48টা যে সংস্কারের বিষয় আছে সেই সংস্কারের বিষয়গুলো আপনি সংশোধনীর মাধ্যমে করেন, তাহলে এই অধ্যাদেশগুলোতে আপনি যদি মনে করেন এই অধ্যাদেশগুলো আসলে পরিপূর্ণ ছিল না, এগুলোকে আইনে পরিণত করলে পরে আবার সংশোধন, ওগুলো সংশোধন করতেন। আপনি এখন কোন অবস্থানে গেলেন? আপনি এখন 15.5 বছরে যে লড়াইটা করেছেন, যে কাঠামোর বিরুদ্ধে লড়াই করেছেন, আপনি তাদেরকে আবার ফেরত সেখানে নিয়ে গেলেন। বলে সব কিছু মিলিয়ে মানে 3 মাসের সরকারকে নিয়ে যেটা বলছিলাম যে হয়তো মূল্যায়ন করার সময়টা হয়তো আসে নাই, কিন্তু হানিমুন পিরিয়ড অনেক আগেই শেষ হয়ে গেছে। এবং এই সরকারের জন্য তো একদম মানে প্রথম দিন থেকেই বলা যায় আসলে হানিমুন পিরিয়ডের কোনো ব্যাপারই ছিল না, কারণ এই যে এত বড় একটা অভ্যুত্থানের পর যে সরকার এবং 15.5 বছরের একটা লড়াইয়ের পরে যে সরকারটা এসছে, ফলে অনেকগুলো বিষয় ছিল এবং শুরুর দিন থেকেই এক ধরনের মানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যে সমস্যাটা তৈরি হলো, সংবিধান সংস্কার পরিষদ গঠন থেকে ফলে প্রথম দিন থেকেই মানে আমি আসলে কোন ক্যারেক্টারের মধ্যে যেতে চাচ্ছি তার একটা প্রতিফলন আসলে সরকারের মানে এই 3 মাসের মধ্যে আসলে আমরা কিছুটা পাই। নিশ্চয়ই ডক্টর মাহফুজ কবির, আমরা সমস্যাগুলো তো চিহ্নিত করতে পেরেছি কিনা, সরকার সেগুলোতে সেই প্রজেকশনে যায় কিনা সেটি একটু আপনি বলবেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বৈশ্বিক যে সংকট সেটি যতটা দ্রুত কাটবে আর আমাদের অর্থনীতিও ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে, সংকটও কেটে যাচ্ছে, এমন মন্তব্য তাদের পক্ষ থেকে করা হচ্ছে বিভিন্ন ফোরামে। কিন্তু আমি শেষের প্রশ্নটা আগে করতে চাই একটু, যে জনগণের কষ্ট কমাতে স্বল্প মেয়াদে সরকারের সবচেয়ে জরুরি পদক্ষেপগুলো কি, সেগুলো কি সরকার নিচ্ছে কিনা? হ্যাঁ, সংকট ধীরে ধীরে কেটে যাচ্ছে, এটা কিন্তু গ্লোবালি। হ্যাঁ, মানে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু এখন স্তীমিত পর্যায়ে, এখনও যদিও কোনো শান্তি চুক্তি হয়নি, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে হয়তো এটা হয়ে যাবে শান্তি চুক্তি, যুদ্ধ নেই। তো এটা বাস্তবতা। আর এর মধ্যেই যে সরকার পরিমরি করে তাড়াহুড়া করে যে জ্বালানি সংগ্রহ করেছে, স্পট মার্কেটের কথা আমরা বলছি যে ওখানে দুর্নীতির সুযোগ থাকে, কিন্তু আসলে সরকারের বোধহয় তেমন কোনো কিছু করার ছিল না ওই সময়টাতে। যে তার কারণ যেভাবে জ্বালানি সংকট আসলে গেড়ে বসছিল, মানে আমরা যে পেট্রোল পাম্পে যে অবস্থা দেখেছি, মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট, তো সেইটা থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য সরকার একটা অ্যাপ্রোচ নিয়েছে, যেখানে আসলে আমাদেরও কিন্তু এক ধরনের সায় ছিল, আমরা বলেছি। তো সেটার সুযোগও হয়তো কেউ কেউ নিয়েছে, এটাও স্বাভাবিক। যে এই অনেকে তো বসে থাকে যে এই কখন সংকট তৈরি হবে সেই সময়ের জন্য। তো এটা হয়েছে এবং এটার একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এখন এর মধ্যে ফার্নেস অয়েলের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে, গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে, আর এটি ছাড়াও কিন্তু প্রত্যেকটা তেলের যে ক্যাটাগরি প্রত্যেকটা জায়গাতে দাম বেড়েছে। তো সরকার অপেক্ষা করছিল, বাড়িয়েছে কম। মানে আমি একজন অর্থনীতিবিদ হিসেবে যতটুকু বুঝতে পারি যে অন্য দেশে আরও অনেক বেড়ে গেছে। ফিলিপাইনে মানুষ রাস্তায় নেমে গেছে গাড়ি চলেনি, কিন্তু ঢাকা শহরে বা বাংলাদেশে কিন্তু গাড়ি বন্ধ থাকেনি। তো প্রাথমিক যে ধাক্কা সেটা সামাল দেওয়া গেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে না, সরকার মোটামুটি দক্ষভাবে পরিস্থিতি কিন্তু মোকাবেলার চেষ্টা করেছে। কিন্তু সরকারের একটা অ্যাপ্রোচ ছিল যে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি 9টার আগে অফিস করছেন, অনেক সময় রাত 11টা পর্যন্ত মিটিং করছেন, রেগুলারিটি ছিল। হ্যাঁ, কিন্তু সেটা হঠাৎ করে কেমন যেন উধাও হয়ে গেছে। সেই ডিসিপ্লিনটা কিন্তু এখন আর আনা যাচ্ছে না। এই প্রথম ধাক্কা যেটা ছিল তার কারণটা হচ্ছে যুদ্ধ। তো এরপরে যেটা হয়েছে সেটা হলো যে বাজেট আসছে এখন, একেবারে বাজেট কিন্তু অ্যাপ্রোচিং। তো তার আগে ভিন্ন ধরনের প্রস্তুতি, তারপরে এই যে আমরা বড় বড় যে সমস্ত মেগা প্রকল্পগুলোর কথা চিন্তা করছি এখন, যেমন এই যে ভোলা যে সেতু, সে দীর্ঘতম একটা সেতু হবে বাংলাদেশে। আর এটি ছাড়াও যে পদ্মা ব্যারাজ এবং এর পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু এবং আরও অনেকগুলো পাইপলাইনে আছে, ডেভেলপমেন্ট পার্টনাররাও কিন্তু রেডি হয়ে আছেন যে আরও কতগুলো প্রজেক্ট আমাদেরকে দেবেন। তো সেগুলোর বাস্তবতা এবং বাংলাদেশকে উন্নয়নের যাত্রায় তো সামিল হতে হবে। হ্যাঁ, আমাদের প্রতিযোগীরা তো হচ্ছে তারাও বিভিন্ন রকম মডেলিটি তারা ফলো করছেন। তো এই অবস্থায় আমি মনে করি যে এই সরকার মোটামুটি একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচে যাচ্ছে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, যেহেতু আমাদের তেমন কোনো সংস্কার হয়নি সেই অর্থে, মানে দৃশ্যমান সংস্কার কিন্তু হয়নি, মানে পুরো আর্থিক খাতে কিন্তু স্ট্রাগল করতে করতেই আমাদের দিন যাচ্ছে। এবং আমাদের পুঁজিবাজার সেখানে কিন্তু নেতৃত্বেরও পরিবর্তন হয়নি, সেখানে কোনো সংস্কারও হয়নি, শুধুমাত্র একটা টাস্কফোর্স হয়েছিল।
তো সব মিলিয়ে এই পুরনো কাঠামোর ভিতরে থেকে এই এত যে আমাদের যে বিশাল পরিমাণে এই যে নির্বাচনী ইশতেহার সেটা বাস্তবায়ন করে, এর মধ্যে যে মহাকৌশল যেটা প্রণয়ন হয়ে গেল 5 বছর মেয়াদি 2031 সাল পর্যন্ত, তো সেখানে বলা আছে যে মূল্যস্ফীতি 5% নামিয়ে নিয়ে আসা হবে, প্রবৃদ্ধি 8.5% হবে। তো এই মুহূর্তে প্রবৃদ্ধি হচ্ছে যে 3.5%-এর নিচে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের অনেক বড় স্বপ্ন রয়েছে, কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য আমরা এখনো পর্যন্ত কিন্তু সংগঠিত নই। দক্ষভাবে একটা সমস্যার মোকাবেলা করেছি, দ্বিতীয় কোনো সমস্যা যদি আসে তখন আমরা কি করব? এখন সবচাইতে বড় যেটা আমার কাছে সমস্যা মনে হচ্ছে সেটা হলো যে যেটা হয়তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছিলাম যে বড় বড় রামদা হাতে নিয়ে দিনে দুপুরে যেরকম করে কিন্তু এরকম চিন্তাই হয়েছে। এখন সেটা আপাতত বন্ধ আছে, কিন্তু দরিদ্র মানুষকে আপনি কতদিন রাখবেন দূরে? তার কারণ দারিদ্র তো বেড়ে গেছে। ওয়েজ ইন্ডেক্সের চাইতে কিন্তু সিপিআই ইনফ্লেশনটা কিন্তু অনেক বেশি এখনও পর্যন্ত গত 4-5 বছর ধরে। তো এখন এই অবস্থার তো উন্নতি হচ্ছে না, এবং সামনের দিনগুলোতে আর মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডাবল ডিজিট যদি হয়, যেটা এডিবি বলেছে, যেটা বিশ্ব ব্যাংক বলেছে, আইএমএফ বলেছে, প্রত্যেকের যে প্রজেকশন সেই অনুযায়ী কিন্তু এটা বেশি, এবং প্রবৃদ্ধি কম, কর্মসংস্থান কম, বিনিয়োগ কম। এটা মনে হচ্ছে যে স্থিতিশীলতা, কিন্তু এটাকে বলা হচ্ছে লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ। এই ট্র্যাপের মধ্যে আমরা পড়ে গেছি। এখন সেটার থেকে বার হয়ে আসাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং টাস্ক। এটা শুধুমাত্র একটা বড় এক্সপেনশনারি ফিসকাল পলিসি দিয়ে, মানে বড় আকারের বাজেট করে সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো কিনা, সেটা কিন্তু বড় একটা চিন্তার বিষয়। এবং এখন যেটা আসছে কথাবার্তা, মানে সেটা হলো যে এই লাস্ট মান্থে সম্ভবত এই যে আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ সেটা নিয়ে খুবই কম ছিল, 4-5% মতো ছিল। অথচ পাবলিক সেক্টরের ক্রেডিট গ্রোথ হয়ে যাচ্ছে 30%-এর মতো। তো এখন মানে সাধারণ ব্যবসায়ী তারা কিন্তু ঋণ পাচ্ছেন না ব্যাংক থেকে, এবং তারা অনেকে ঋণ নিতেও চাচ্ছেন না। তো এগুলা কিন্তু বড় একটা দুশ্চিন্তার বিষয়, এবং তার সাথে যে সমস্ত ইন্ডিকেটরগুলো, তো সেগুলো যদি একত্রিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অসন্তোষ তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে, মানে ঝুঁকি আছে। এখন এটা এর সরকারকে আমলে নিতে হবে, এবং নিয়ে কিন্তু এই বাজেট তো আমরা ঠিক আছে করব, তো সেই বাজেট বাস্তবায়নেও চ্যালেঞ্জ আছে আমাদের সামনে। আসলে আমার মনে হয় কি যে আমাদের চ্যালেঞ্জ যত বেশি আমরা কনসিডার করতে পারবো এবং সেটাকে আমাদের স্ট্র্যাটেজির মধ্যে নিতে পারবো, ততই কিন্তু আমরা সেফ। কিন্তু আমরা যদি মনে করি যে না পরিস্থিতি ভালোই থাকবে, তখন কিন্তু বিপদ যে কোনো সময় আসতে কিন্তু বলে কই আসলে বিপদ আসে না, এটা সত্যি কথা। তো সেই জন্য আমি মনে করি যে সাবধান হওয়া, এবং একই সঙ্গে যে আমাদের যে সমস্ত মানে ফ্যাক্টরগুলো আছে যেটা কনস্ট্রেনিং, তো সেগুলোকে আমলে নিয়ে আমি মনে করি যে একটা স্ট্র্যাটেজি তৈরি করাটা এবং তার জন্য প্রস্তুত থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। শরীফুজ্জামান শরীফ, একটি বিষয় তো আপনার চোখে পড়েছে যে টিসিবির কার্যক্রম, সরকার কিছু খাতে ভর্তুকি দিচ্ছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে সরকারের সত্যিকার অর্থেই এক ধরনের আমি দেখছি প্রণোদনা দেবার চেষ্টা রয়েছে, কিন্তু আদতে এগুলো নিম্ন আয়ের মানুষের কাছে সত্যি পৌঁছাচ্ছে কিনা? ধন্যবাদ। আজকে আপনি দেখেছেন মিরপুরে একটা বস্তি উচ্ছেদ করতে গিয়েছিল পুলিশ, এবং সেখানে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপুরের দিকে। তো এটা আমাদের এখানে বিভিন্ন সময় ঘটে থাকে, কিন্তু আমার কাছে মানে খুব হৃদয় বিদারক একটা দৃশ্য। পুলিশ কর্মকর্তার পা জড়িয়ে ধরেছেন একজন নারী, এবং তিনি বলছেন যে আমাকে আরও কয়েকটা দিন অন্তত এখানে থাকতে দেন, তার একটা ঘর আছে। আপনি আইন, আদালত, সংস্কার বহু কিছু করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই নারীর কাছে মাথা গোজার ওইটুকু জায়গা তার থেকে পৃথিবীতে আর গুরুত্বপূর্ণ কিছু নেই। আপনি আমাদের এখানে যখন এসি রুমের মধ্যে বসে আমরা অর্থনীতির নানা গতি প্রকৃতি বিশ্লেষণ করতে পারি, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই যে আপনার অফিসের বাইরে যে ভ্যানের উপরে মানুষটা বসে আছেন, সকালে ভ্যান নিয়ে বেরিয়েছেন, রাতের বেলায় বাড়িতে ফিরবেন, তিনি কয় টাকায় পণ্যটা কিনতে পারছেন, এটি ইম্পর্টেন্ট। আপনি আপনার মন্ত্রী, আপনার আমলাদের আচরণের পরিবর্তনের থেকে তার জীবনের স্বস্তিটা আমার কাছে এবং রাষ্ট্রের কাছে প্রাধান্য পাওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে সরকারের ওই যে চ্যালেঞ্জের কথা বলছি, সরকারের অনেক কিছু পরিবর্তনের কথা বলছি, আবার নতুন একটি সরকার মূল্যায়নের ক্ষেত্রে সেটি বিবেচনায় রাখছি। তবে সরকারের ফিলসফিটা ইম্পর্ট্যান্ট। সরকার রাষ্ট্র পরিচালনায় যে দর্শনটা সামনে নিয়ে এগোচ্ছে এটি গুরুত্বপূর্ণ। কতগুলো জায়গায় ইতিবাচকতা আছে। এই যে প্রান্তিক মানুষের কাছে 1,35,000 কোটি টাকা পৌঁছে দেওয়ার জন্য তারা যে সিদ্ধান্তটার কথা বলছেন, যে ফ্যামিলি কার্ড, আমি এটাকে ইতিবাচক মনে করি।
কিন্তু এই অর্থটা এই কারণে মনে করি, কারণ হলো যে আপনি এই টাকাটা যদি অন্য কাজে বিনিয়োগে করেন, স্বাভাবিকভাবে এর একটা অংশ আমাদের যে ট্র্যাডিশন পুরোপুরি এটি আপনার কাজে অন্যদিকে চলে যাবে, দুর্নীতির মধ্য দিয়ে অন্য সিস্টেমের ভেতর থেকে, এবং কখনো কখনো এই টাকার গন্তব্য হয়ে যায় দুবাই, মালয়েশিয়া, অন্যান্য জায়গায়। কিন্তু এই যে ফ্যামিলি কার্ডের যে টাকাটা আপনি খরচ করছেন, আমার অবজারভেশনটা হচ্ছে এটার পুরোটাই চলে যাবে গ্রামে। হয়তো বিএনপির প্রভাবশালী কোনো নেতার পকেটে কিছু টাকা যাবে, কিন্তু একেবারে গ্রামীণ অর্থনীতিতে এই টাকাটা যে প্রভাবটা তৈরি করবে, যে স্রোতটা তৈরি করবে, এটা আমি মনে করি ইতিবাচক। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই অর্থটা নিয়ে আসার জন্য আপনি যে পদ্ধতিটা অবলম্বন করছেন, কার কাছ থেকে এই টাকাটা আপনি আনছেন? করের পরিধি বাড়ানোর জন্য, দরিদ্র মানুষকে করের মধ্যে আবার নিয়ে আসার জন্য, নাকি যাদের এখানে কর দেওয়ার সামর্থ্য আছে এবং আইনত যারা কর দিতে বাধ্য, আপনি নানা সিস্টেমের ভেতর থেকে তাদেরকে এক ধরনের নিষ্কৃতি দিয়ে দরিদ্র মানুষের উপরে এই করের বোঝাটা চাপিয়ে দিচ্ছেন? এবং বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে আপনি যে লজিকগুলো নিয়ে আসছেন, তার ভেতর থেকে আমি দেখতে পাই যে আপনার ফিলোসফিটা হচ্ছে রাঘব বোয়ালদেরকে আপনি একদিকে রাখছেন, কিন্তু চুনোপুঁঠি এবং সাধারণ যাদের প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি পাওয়ারটা যাদের কম, প্রতিরোধ করার ক্ষমতা যাদের কম, তাদেরকে আপনি টার্গেট করছেন। এবং এই টার্গেট করতে গিয়ে আপনি সমস্যাটা তৈরি করে ফেলছেন। আমাদের জুলাই অভ্যুত্থানের পরে খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটায়, জুলাই অভ্যুত্থানটা সূচনা হয়েছিল কিসের ভিত্তিতে? কর্মসংস্থান। স্টুডেন্টদের জন্য কোটা ছিল, কোটার কারণে সবাই চাকরিটা পেত না। আপনি গত 1.5 বছর, 2.5 বছরে আমাদের রাজনীতি, অর্থনীতি, সংস্কার, নানা জায়গায় এই ইস্যুটার সব থেকে অনুপস্থিতি আমি দেখছি। আপনি অনেক কিছু শুনেছেন, আপনি অনেক সংস্কারের কথা শুনেছেন, কিন্তু কর্মসংস্থান দরকার। আমাদের এখানে চাকরিটা এখনো বিক্রি হয়। যার বাবার টাকা আছে সে বড় চাকরি পায়, যার বাবার টাকা কম সে মাদ্রাসায় নাইট গার্ডের চাকরি পায়। এই যে চাকরি কেনার যে সিস্টেম, তার প্রত্যেক আর্থিক সঙ্গতির উপরে বিবেচনা করে সেখান থেকে বের করে আনতে হবে, যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করতে হবে, এবং সরকারের একটা প্রতিশ্রুতি আছে। কিন্তু সেই প্রতিশ্রুতিটা বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত যে ধরনের প্রিপারেশন দরকার, যে ধরনের প্রস্তুতি দরকার, আমি সেই প্রস্তুতি দেখছি না। আমাদের এখানে অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ, আমি 100 টাকা দিয়ে 1 কেজি পটল কিনছি, 100 টাকা দিয়ে 1 কেজি কাঁকরোল কিনছি ঢাকা শহরে, কিন্তু এই কৃষক তিনি কি 100 টাকায় বিক্রি করছেন? না, তিনি 100 টাকায় বিক্রি করবেন না, এটা আমি জানি। কিন্তু ক্রেতা এবং উৎপাদক এর মাঝের যে টায়ারগুলো আছে, এটি ভাঙার জন্য আপনি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ কি দেখেছেন? আমরা তো ডক্টর ইউনূস যখন ক্ষমতায়, আমরা বলেছি যে এই সরকারের কাছে আমরা অনেক কিছুই পাবো না, কিন্তু এখন তো ইলেক্টেড গভর্নমেন্ট। গত পরশুদিনও দেখলাম এই কাউরান বাজার অঞ্চলের যিনি সংসদ সদস্য, তিনি বলছেন কাউরান বাজারে প্রতিদিন 3 কোটি টাকা চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজির সাথে কারা যুক্ত? সরকার কেবল কি এই যে ব্যক্তিগত আচরণের পরিবর্তন দিয়ে এই জায়গায় মানুষের এই প্রত্যাশার জায়গায়, প্রশ্নের জায়গায় কি উত্তর দিতে চাইবে? উত্তর দিলে মানুষ কি গ্রহণ করবে? নিশ্চয়ই না। আপনার ব্যক্তিগত আচরণের যেমন পরিবর্তন দরকার, আপনার ফিলোসফিরও পরিবর্তন দরকার। নিশ্চয়ই। সাকিব আনোয়ার, আরেকটি বিষয় আপনার কাছে খানিকটা বলছিলেন শরীফ, সেটি হচ্ছে আমার দেশের কৃষক, তিনি তো যেই পণ্য উৎপাদন করে বা ফসল উৎপাদন করে তার ন্যায্য মূল্য পান না, আবার ভোক্তাও যখন তিনি, তখন সেটা আবার তিনি বেশি দাম দিয়েও কেনেন। এক ধরনের বৈপরীত্য রয়েছে। এটি আসলে কতটা সংকট তৈরি করে একদম তৃণমূলে। আরেকটি বিষয় আপনি একটু যদি বলতেন যে আমাদের যে এই যে ঊর্ধ্বগতি, সেটি শহর এবং গ্রামের মানুষের ভোগান্তি তৈরি করছে কিনা, সেটির মধ্যে কোনো পার্থক্য আপনি দেখেন কিনা? না, ভোগান্তি তো আসলে ধরেন উভয় পক্ষেরই আছে। শহরে যেটা হয় যে শহরে হয়তো উপার্জনের সুযোগটা একটু বেশি, একই রিক্সা চালক শহরে হয়তো একটু বেশি উপার্জন করেন, গ্রামে তার উপার্জনটা কম। গ্রামে আবার তার খরচটা কম, কিন্তু শহরে আবার যিনি রিক্সা চালান তার আবার শহরে খরচটা বেশি। মানে এখানে এসে এসে অনেক বেশি উপার্জন করতে পারে ব্যাপারটা সেরকম না, কিন্তু এখানে আসলে এই সুযোগটা, স্পেসটা অনেক বেশি। একজন রিক্সা চালক যদি একটা জেলা শহরে কিংবা উপজেলা শহরে রিক্সা চালান, তাহলে তার কতজন যাত্রী আসলে হতে পারে, এবং একটা জেলা শহরই বা কতটুকু হয় যে সেখানে আসলে মানুষজন রিক্সায় যাতায়াতের ব্যাপারটা আসলে ওইভাবে প্রয়োজন পড়ে না।
ফলে আলটিমেটলি ধরেন এই প্রান্তিক মানুষের জন্য তিনি শহুরে হন আর গ্রামের হন না কেন, এই যে মূল্যবৃদ্ধি এবং এটা তো মানে ভয়াবহ রকম মূল্যবৃদ্ধির মধ্যে আমরা তো আসলে অনেকগুলো বছর ধরেই আছি। এক এক সময় সরকার যখন যারাই ছিলেন তখন একটা সময় তো জবাবদিহিতার কোনো বিষয় ছিল না। এখন না হয় আমরা হয়তো এতটুকু প্রত্যাশা করি যে যদি কিছু আমরা দেখি সেটা নিয়ে কথা বলতে পারি এবং একটা জবাবদিহিতার জায়গা হয়তো বা আছে বলে আমরা এখনো মনে করছি। সামনে হয়তো দেখতে হবে কতটুকু আছে, কিন্তু তখন তো সেটাও ছিল না, বলে যে কোনো কিছু বলে দেওয়া যেত। এখন ইউক্রেন যুদ্ধ, এখন করোনা, একের পর এক আমরা আসলে বলতে পারতাম। ডক্টর কবির সরকারের অ্যাপ্রোচের কথা বলছিলেন যে অষ্টম যে পঞ্চবার্ষিক যে পরিকল্পনায় যেটা বলা হয়েছে যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে, মানে স্বপ্ন আমরা দেখতে পারি, ডক্টর কবির বলছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে স্বপ্ন আমরা দেখতে পারি সেটা অবশ্যই, কিন্তু অষ্টম পঞ্চবার্ষিক স্বপ্ন এটা মানে যে পরশুদিন যেটা হলো সেটা হলো অষ্টম পঞ্চবার্ষিক স্বপ্ন আসলে ঘোষণা করা হয় নাই, আসলে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। আপনি পরিকল্পনায় সেটাই বলবেন যেটা আসলে বাস্তবসম্মত, যেটা আপনি আসলে করতে পারবেন। এটা অষ্টম পঞ্চবার্ষিক স্বপ্ন না। ফলে আপনি কখন বলছেন $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাবেন, যখন আপনি সরকার গঠন করার পর প্রথম 2 মাসে ব্যাংক থেকে 73,000 কোটি টাকা ঋণ নিয়েছেন। হ্যাঁ, তারপর আমি গত এই এপ্রিলে আপনার ট্রেজারি বিলের মাধ্যমে 42,000 কোটি টাকা, শুধু 1 মাসে 42,000 কোটি টাকা সরকার নিয়েছে। আচ্ছা, এখন শরীফ ভাই বলছিলেন যে প্রান্তিক জনগণের জন্য আমরা যে কার্ডগুলোর কথা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এলপিজি কার্ড, নতুন করে হকার কার্ডও দেওয়া হচ্ছে। যাই হোক, কার্ড হয়তো আরও সামনে আসবে। তো এখন আপনি কার্ড দিচ্ছেন, ঠিক আছে, এটা নিয়ে হ্যাঁ কিছু হয়তো মানে যার কাছে আসলে যাওয়ার কথা তার কাছে হয়তো পৌঁছবে না, এমনটা তো হতেই পারে। তারপরেও যাদের কাছে পৌঁছবে তারা হয়তো উপকৃত হবেন। কিন্তু আপনি এটা করতে গিয়ে যদি ব্যাংক থেকে 2 মাসে 73,000 কোটি টাকা ঋণ নেন, তাহলে যে ক্রাইসিসটা তৈরি হবে, তাহলে যে মূল্যস্ফীতিটা তৈরি হবে, তাতে ওই কার্ড দিয়ে আসলে তিনি কি উপকৃত হবেন? আর তিনিও যদিও ধরেন উপকৃত হন, তাহলে এই আওতায় কি আপনি দেশের সব মানুষকে আনতে পারবেন? আপনি দেশের সব মানুষকে তো আনতে পারবেন না, এবং মানে যাদের আসলে প্রয়োজন তাদেরও সবাইকে আপনি আনতে পারবেন না। তাহলে এই চাপটা কিন্তু সবার উপরে যাচ্ছে। আপনি কিছু মানুষকে হয়তো বা কার্ড দিচ্ছেন, তার মধ্য দিয়ে আপনি বলছেন যে আমি আমার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছি, কিন্তু এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন দেখাতে গিয়ে আপনি যদি সবার উপরে চাপ তৈরি করেন তাহলে তো এটা হচ্ছে না। ব্যবসায়ীরা ঋণ পাচ্ছেন না বা ঋণ নিতেও চাচ্ছেন না, এমনটা বলছিলেন ডক্টর কবির। সেই কাজটা তো সরকার করে দিচ্ছে। ধরেন ব্যবসায়ীরা ঋণ পাচ্ছেন না, কিংবা ঋণ পাবেন কীভাবে? ব্যাংক থেকে যদি সরকারি যদি আসলে ঋণ নেয় তাহলে তো ব্যাংকে তারল্য সংকট তো তৈরি হবেই, স্বাভাবিক ব্যাপার। ফলে মানে এখানে আপনি যদি ইনভেস্টমেন্ট বাড়াতে চান, যদি লোকাল ইনভেস্টমেন্ট বাড়াতে চান, তাহলে তো আপনি এই প্রসেসের ভেতর দিয়ে আপনি আসলে দেশ চালাতে পারবেন না। ফলে আপনাকে অন্য পরিকল্পনা নিতে হবে। কিন্তু আমরা আসলে সে ধরনের কোনো পরিকল্পনা দেখছি না, এটা হচ্ছে আসলে ভয়ের ব্যাপার। আর এই যে বাজেট নিয়ে বলা হচ্ছে 9,30,000 কোটি টাকার বাজেট, হ্যাঁ, এর মধ্যে 6.5 লাখ কোটি টাকার বেশি হচ্ছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, 6.5 লাখ কোটি টাকার বেশি। অথচ প্রথম 9 মাসে মানে চলতি অর্থ বছর প্রথম 9 মাসে এটা কিন্তু আপনার ওই সংশোধিত বাজেটের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা থেকে আপনার 1 লাখ কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে, প্রায় 1 লাখ মানে 98,000 কোটি টাকা, মানে 1 লাখ কোটি টাকাই বলা যায়। এটা কিন্তু সংশোধিত যেটা, সেটারই 1 লক্ষ কোটি মানে প্রায় 1 লাখ কোটি টাকা রাজস্ব আদায় ঘাটতি। এই অবস্থায় আপনি এখন বলছেন যে 6.5 লাখ কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করতে হবে। এখন আপনি এনবিআরকে দায়িত্ব দিলেন, এনবিআর কি করবে? এনবিআর তো আপনার কাছ থেকেই তো নিবে, ওই রিক্সাওয়ালার কাছ থেকেই নিবে, কিংবা যে বস্তির যে মহিলা পা জড়িয়ে ধরেছিল পুলিশকে যে আমাকে আর কয়েকটা দিন থাকতে দেন, তার কাছ থেকেই তো। আমরা হয়তো যে ডিরেক্ট আমাদের পকেট থেকে মানে আউট অফ পকেট এক্সপেন্ডিচার বা আউট অফ পকেট ট্যাক্সেশন আমরা আসলে হয়তো বুঝতে পারি না, প্রতিনিয়ত তো দেই। একজন রিক্সাওয়ালা যদি বাড়ি ফিরে যাওয়ার সময় যে আপনার তেল কেনেন, যে আপনার ডাল কিনেন, কিংবা যে লবণ কিনে নিয়ে যান, সেখানে সে ট্যাক্স ভ্যাট দিচ্ছেন না, তো ট্যাক্স ভ্যাট প্রতিনিয়ত দিচ্ছেন। এগুলোই তো আপনি বাড়াবেন, এগুলোর আওতা আপনি আরও বৃদ্ধি করবেন। তাহলে এই আওতাগুলো বৃদ্ধি করার পর আপনি কয়েকজন কৃষককে কৃষক কার্ড দিলেন, এই কার্ডের মাধ্যমে হয়তো কয়েকজন কৃষক উপকৃত হলো, কিন্তু চাপটা পড়লো দেশের সকল মানুষের উপরে। তাহলে এই প্রসেসের মধ্য দিয়ে আপনি আসলে প্রান্তিক জনগণের জন্য ভালো কিছু করতে পারবেন না। ফলে আপনাকে আসলে এখন সত্যিকার অর্থে পরিকল্পনা গ্রহণ করতে হবে, স্বপ্ন না, পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। হ্যাঁ, ক্রাইসিসের ভেতর তো আমরা আছি,
মানে সারা পৃথিবী ক্রাইসিসের মধ্যে আছে এই যুদ্ধকালীন সময়ের জন্য। আচ্ছা, যুদ্ধকালীন সময়ের আগেও তো আমরা ক্রাইসিসের মধ্যে ছিলাম, আমাদের ব্যাংকগুলো মানে খোকলা হয়ে গেছে, আমাদের কি বলে আপনার শেয়ার মার্কেট কিভাবে লুট হয়েছে আমরা জানি, আমাদের দেশের অর্থনীতি কোন জায়গায় আছে সেটা আমরা জানি। ফলে আপনি এখন আপনার কোনো কিছু ঢাকার দরকার নাই তো, কারণ মানে এত বড় একটা অভ্যুত্থানের পর যে সরকারটা এসছে এবং যে ম্যান্ডেট নিয়ে, যে পরিমাণ ম্যান্ডেট নিয়ে এই সরকারটা এসছে, আপনি যদি যখন তেলের দাম বাড়ানোর প্রয়োজন হলো, আপনি যদি আরও আগে যখন আপনি বাড়ালেন শেষ পর্যন্ত আরও যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেও যদি আপনি বাড়াইতে চাইতেন, কিন্তু আপনি যদি বলতেন যে পরিস্থিতিটা এরকম আমাকে বাড়াতে হবে, তাহলে কিন্তু জনগণ মানে আপনার এটা নিয়ে কথা বলতো না, আমিও কথা বলতাম না, কারণ সত্যিকার অর্থে বাড়ানো দরকার। কিন্তু আপনি কি বললেন, জনগণের দাবির মুখে এটা বাড়াতে হচ্ছে। আপনি এই কথাগুলো যখন বলেন তখন আসলে আমরা আসলে ভয় পাই, মানে আমরা পেছনের অনেক কিছুর সাথে তখন রিলেট করতে পারি। যখন মানে আমরা দেখছি যে বাসের ভাড়া এত বেড়ে যাচ্ছে, আমি নিজে যখন টিকিট কাটতে গিয়ে দেখছি যে বাসের ভাড়া বেড়ে যাচ্ছে, তখন যখন আবার কোনো মন্ত্রী বলেন যে বাসের ভাড়া বাড়ে নাই বরং আগের থেকে আরও কমেছে, তখন আমরা ভয় পাই যে আচ্ছা ক্যারেক্টারগুলো না কিছুটা মিলে যায়। তো এই জায়গাতে আসলে আমাদের ভয় তৈরি হয়। হ্যাঁ, আপনি বলেন তেলের দাম বাড়াইতে হবে, কিছু করার নাই, আগের সরকার এই করেছে, এই আমার অবস্থা, এখন আমাকে এইভাবেই দেশ চালাইতে হবে, আদারওয়াইজ মানে আমি আসলে চালাইতে পারবো না, আপনাদের ভালোর জন্য কিছু আপনি কষ্ট করেন, এই ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলেন, ডিরেক্ট কানেক্ট করার চেষ্টা করেন, ডিরেক্ট কানেক্ট করার চেষ্টা যখন আপনি করেন নাই, যে সরকার করে নাই, তাদের পরিণতি কিন্তু আমরা জানি। ফলে আপনি ডিরেক্ট কানেক্ট করার চেষ্টা করেন, তাহলে দেশের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। সাকিব আনোয়ার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা শেষ দিকে রয়েছি, কিন্তু শেষ দিকে যে প্রশ্নটি জানতে চাই, এতক্ষণ ধরে আলোচনার পর আমার যেটা মনে হচ্ছে যে অর্থনীতির সুশৃঙ্খল বা শৃঙ্খলা ফেরাতে আপনি কি মনে করেন যে সুশাসন কিংবা দুর্নীতি প্রতিরোধ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর? এটা একটু যদি বিশ্লেষণ করেন। আর শেষ প্রশ্নটা হচ্ছে, যদি একটি অগ্রাধিকার থাকে এই বাজেটে, সেটি কোনটি হবে? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি সহায়তা, নাকি কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া? আপনি ঠিকই বলেছেন যে সুশাসন কিন্তু সব রকমের অগ্রগতি বা উন্নয়নের পূর্ব শর্ত। তার কারণ আমরা অতীতে দেখেছি যে বড় বড় মেগা প্রকল্প হয়েছে, আমরা এখানে কিন্তু এই কুইক রেন্টাল নিয়ে এসেছি, তো প্রয়োজনই এসছে, কিন্তু এর পিছনে অনেক দুর্নীতির কাহিনী আছে। আমরা প্রায় 1 লক্ষ টাকার বালিশও দেখতে পেয়েছি। হ্যাঁ, পারমাণবিক বালিশ আমরা যেটা দেখেছি সেটা কিন্তু একটা হাসির খোরাক তৈরি করেছে। তো দুর্নীতি হয়েছে, অর্থ পাচার হয়েছে, এটা তো বাস্তবতা। তো সুতরাং সুশাসনের কোনো বিকল্প নেই। আমরা এই মুহূর্তে অনেক বড় একটা থোক বরাদ্দ রেখেছি এবং একই সঙ্গে ঋণ করছি। তো ঋণ করা যায় যদি সেটার পিছনে একটা ভ্যালিডিটি থাকে। তবে আমরা কিন্তু সেই যে একটা যে অপচয়, দুর্নীতি, তো সেগুলোর সংস্কৃতিতে ফেরত যেতে চাই না, এটা একদম পরিষ্কার কথা। সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, সেটা শুধুমাত্র কিন্তু কথায় নয়, এটাকে কাজে দেখাতে হবে। এই জন্যে এই বড় আকারের একটা এডিপি আসছে, তো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের মনিটরিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এইটা একটা দিক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের পরিচালন বাজেটেও কিন্তু দুর্নীতির সুযোগ থাকে। হ্যাঁ, তো সেইটাও যতটা সম্ভব এখানে কিন্তু শুধুমাত্র সরকারি অডিটই নয়, বরং সেখানে সত্যি আর কি থার্ড পার্টি অডিট, পারফরমেন্স অডিট, সেগুলো কিন্তু নিশ্চিত করতে হবে। তো এইটা একটা। আর পাশাপাশি যদি আমি বাজেটের কথা বলি আর কি, তো সেই বাজেট তো মানে কিন্তু অনেক ত্যাগের ফলাফল। মানে আমি বলবো যে এই পুরো বাজেটটা বাস্তবায়ন করতে গেলে কিন্তু সাধারণ মানুষকে অনেক চড়া মূল্য দিতে হবে। কর বাড়বে, করের আওতা বাড়বে, হার বাড়বে, এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হয়তো নিত্যপণ্যের দাম বেড়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে, এবং এই সব কিছুর ফলাফল হচ্ছে এটা বড় বাজেট। এখন এই অর্থ বাস্তবায়নের ক্ষেত্রে বা খরচের ক্ষেত্রে কিন্তু তখন আমাদের একটু বুঝে শুনে খরচ করতেই হবে। তো এইটা একটা বিষয়। তো আমার কাছে মনে হয় যে আপাতত আমাদের সবচাইতে বড় যেটা টার্গেট হতে হবে সেটা হচ্ছে কর্মসংস্থান। হ্যাঁ, মূল্যস্ফীতি আমাদের মানে এটা নিয়ন্ত্রণে আনার জন্যে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আছে, তো তাদের পলিসিগুলো থাকবে। হয়তো সরকার তার বাজেটের মাধ্যমে একটা টার্গেট দেবে, তো সেটা ইমপ্লিমেন্ট করবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু কর্মসংস্থানের জায়গাটা সেটা করতে হবে কিন্তু অর্থ মন্ত্রণালয়কে বা পুরো সরকার ব্যবস্থাকে। তো সুতরাং সেটার জন্য আমাদের বিনিয়োগ প্রয়োজন। ব্যবসায়ীদেরকে আস্থার মধ্যে নিয়ে আসতেই হবে। এখন কিন্তু অনাস্থায় তারা ভুগছেন, তাদের আসলে ব্যবসার খরচ অনেক বেশি এবং বিদেশি বিনিয়োগও আসছে না। তো সুতরাং এটা কিন্তু ভালো কোনো সিগন্যাল দেয় না, কোনো অ্যানাউন্সমেন্টও নেই। সেটা সবচেয়ে বড় চিন্তার বিষয়, যে যদি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থাকতো, তারা যদি বলতে না ঠিক আছে বাংলাদেশে তারা বিনিয়োগ করবে, তো সেরকম কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সুতরাং এখানে কর্মসংস্থানটাকে আমাদের 1 নাম্বার প্রায়োরিটি দিতে হবে। সরকারের দিক থেকে বলা আছে যে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে 5 বছরে, এবং আসলে 20 লাখ মানুষ, তাদের জন্য আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিন্তু বিদেশে। তো এগুলো নানা রকমের কথাবার্তা আছে, কিন্তু আসলে ট্যানজিবল আউটপুট দেখতে চাই আমরা।
এবং সেটা যদি বাজেটের প্রায়োরিটির মধ্যে থাকে আমি মনে করি যে সেটা কিন্তু একটা মানে আমি মনে করি 1 নাম্বার। এরপরে আরও অনেকগুলো প্রায়োরিটি আছে, দারিদ্র কমাতে হবে এবং একই সঙ্গে যে বিনিয়োগের কথা যেটা বললাম, এর পাশাপাশি আমি মনে করি যে এই বাংলাদেশের মানুষের তো অনেক প্রত্যাশার পাশাপাশি আমাদের দায়িত্ব আছে অনেক, কর দেওয়া। হ্যাঁ, তো আসলে সরকারের পক্ষ থেকে এটাও একটা বড় অগ্রাধিকার হতে হবে যে মানুষ যাতে কর দিতে উৎসাহী হয়, সেটার জন্য এনবিআর এর প্রতি যে এক ধরনের কিন্তু ধোয়া আসা ভাব আছে এবং এনবিআরকে অনেকেই হয়তো বিশ্বাস করেন, এক ধরনের কিন্তু দূরত্ব আছে। এই এনবিআর এর সাথে সাধারণ মানুষের দূরত্বটা কমিয়ে নিয়ে আসতে হবে। ডক্টর মাহফুজ কবির, অসংখ্য ধন্যবাদ। শেষ প্রশ্নটা শরীফুজ্জামান শরীফ আপনার কাছে, একদম শেষ পর্যায়ে রয়েছে, খুব কম সময় রয়েছে, কিন্তু অর্থনীতির এই পাহাড়সম চাপ, এই চাপ দিন শেষে রাজনীতিতে চাপ প্রয়োগ করবে কিনা, রাজনীতি কেমন হবে? ধন্যবাদ। তার সাথে আমি একটু যুক্ত করে দিই, আমরা যে আলোচনাগুলো করেছি, ইরান আমেরিকার যে সংকট, সেই সংকট কিন্তু স্থায়ীভাবে নিরসন হয়নি, সুতরাং একটা বড় ঝুঁকির জায়গায় রয়ে গেছে। সরকার আচরণগত কতগুলো পরিবর্তন আনছে, আমরা সমালোচনাগুলো করছি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না যে আপেলের দাম বেড়েছে সুতরাং তোমরা কুলবরই খাও, যেটা আগে আমাদেরকে পরামর্শ দিত, কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খান। আমরা এটিকে অ্যাপ্রিসিয়েট করি সরকারকে, কিন্তু শুধু এর মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকবো না। যখন দেখব আমাদের ক্ষুধাটা বাড়ছে এবং মানুষের ক্ষুধা যখন বাড়বে, তখন আপনার বাইরের যে কালচার যেটি আপনি শিখেছেন এবং এখানে ইতিবাচকভাবে প্রয়োগ করার চেষ্টা করছেন, মানুষ তার দিকে তাকিয়ে থাকবে না যখন সে দেখবে যে রাষ্ট্র বা সরকার তার ব্যর্থতাকে আড়াল করার জন্য মানুষের উপরে খড়গহস্ত হচ্ছে, মানুষের উপরে তার ব্যর্থতার দায়টা চাপিয়ে দিচ্ছে। মানুষ নিশ্চয়ই প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, কারণ অল্পদিন আগেও মানুষ এই ধরনের একটা ব্যবস্থার সাথে নিজেকে যুক্ত করেছিল এবং তার সেই অভিজ্ঞতাটা আছে। সেটি রাজনীতির চাপ, নিশ্চিতভাবে বলা যায়। শরীফ, অসংখ্য ধন্যবাদ। মাহফুজ কবির, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন আজ আমার এই আয়োজনে। সাকিব আনোয়ার, ভালো থাকবেন। অন্যদিন নিশ্চয়ই আপনার পরামর্শ বা আপনার বিশ্লেষণ শুনবার প্রয়াস তো থাকবেই। দর্শক, দেশভাবনায় আজ আমরা কথা বলবার চেষ্টা করছিলাম দেশের সামগ্রিক অর্থনীতির ব্যাপারটা নিয়ে, জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে কেমন প্রভাব। নিশ্চয়ই আগামী দিনগুলো গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, অর্থনীতির জন্য চ্যালেঞ্জের হবে না, এমন প্রত্যাশা তো থাকছেই। সেই প্রত্যাশা নিয়ে দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। শুভরাত্রি।